দেশ জুড়ে নিপীড়ন বিরোধী প্রতিবাদ অব্যাহত। ধর্ষণের সাজায় মৃত্যুদণ্ড করে আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় উঠছে সোমবার। প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন এই আইনের সংশোধন করে এই আইনকে আগামী সোমবার সেটা মন্ত্রিসভায় উত্থাপন করতে। ধর্ষণের মতো জঘন্য অপরাধের শাস্তি অবশ্যই মৃত্যুদণ্ড হওয়া উচিত। এটাও আমরা দাবি করি যে এই বিচারটা কোনো ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তিটা আর কি সম্ভব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অটো প্রমোশন দিয়েই শিক্ষার্থীদের পরের শ্রেণীর পড়াশোনা শুরু করার আহ্বান প্রধানমন্ত্রীর। ইটনা মিঠামই নষ্টগ্রামের বিস্ময়খ্যাত অল ওয়েদার সড়ক উদ্বোধন। রাজধানীর গুলশান লেকে অবৈধ গ্যাস সংযোগের হাজারো পাইপলাইন বিচ্ছিন্ন করতে এসে তোপের মুখে তিতাস। নারায়ণগঞ্জে মসজিদে আগুনের ঘটনায় শীঘ্রই অভিযোগপত্র। বাংলাদেশ সীমান্তে সৈন্য সমাবেশের অভিযোগ অস্বীকার মিয়ানমারের। ঘুমধুমে বিজিপি ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক। এখনও অশান্ত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প। 3 আসামির 9 ঘন্টার স্বীকারোক্তি 3 ঘন্টায় লিপিবদ্ধ। সবার জবানবন্দি হুবহু মিল। বিচারকের ভুল স্বীকার, প্রভাব পড়ছে বিচার কাজে, মন্তব্য উচ্চ আদালতের। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে আইন সংশোধন করতে যাচ্ছে সরকার। সংশোধিত আইনটির খসড়া সোমবার মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। জনদাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে এ সিদ্ধান্ত বলেও জানান তিনি। সরকারের এই সিদ্ধান্ততে স্বাগত জানিয়েছেন আন্দোলনকারীরা। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার আলাপ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন এই আইনের সংশোধন করে এই আইনকে আগামী সোমবার সেটা মন্ত্রিসভায় উত্থাপন করতে এবং সেইখানে এটা আলোচনা হবে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আন্দোলনরতরা। তারা বলছেন, শুধু সাজা বৃদ্ধি করলেই হবে না, দ্রুত মামলা নিষ্পত্তি করে রায় কার্যকর করতে হবে। আমরা যখন কোনো মানুষকে কোনো দোষী সাব্যস্ত করব, তখন তার শাস্তির বিধানটা এমন হওয়া উচিত যেন এই শাস্তিটা দেখে দৃষ্টান্তমূলকভাবে পরবর্তীতে এত ঘৃণ্য কাজ যেন কেউ করতে না পারে। এটা সর্বোচ্চ শাস্তি যখন মৃত্যুদণ্ড হবে, তখন তো একটা যে ধর্ষণ করতে যাবে তারও অবশ্যই মাথায় চিন্তা থাকবে যে আসলে এটা করার পরে তো আমার আর রক্ষা নাই। এই শাস্তিটা আমাদের আরো আগে থেকে দরকার ছিল, তাহলে হয়তো আমাদের এত মা বোনের সম্ভ্রম নষ্ট। আসামির শাস্তি হোক এবং সেই ব্যবস্থা নিতে যাতে অল্প কম হলেও শাস্তি হবে। আপনি মৃত্যুদণ্ড ব্যবস্থা করবেন, কোনো শাস্তি হবে না, তার থেকে 10 বছরের শাস্তি হোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার কারণে যেহেতু এবছর পরীক্ষা আয়োজন সম্ভব হচ্ছে না, অটো প্রমোশন দিয়েই শিক্ষার্থীদের পরের শ্রেণীতে পড়াশোনা শুরুর ব্যবস্থা নিতে হবে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কিশোরগঞ্জের বিস্ময়খ্যাত ইটনা মিঠামই নষ্টগ্রামের অল ওয়েদার সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কথা বলেন। কিশোরগঞ্জের বিচ্ছিন্ন 3 উপজেলায় দিগন্ত বিস্তৃত হাওরের বুকে ফুটে ওঠা নতুন বিস্ময় এই অল ওয়েদার সড়ক। ইটনা মিঠামইন অষ্টগ্রামে হাওরবাসীর দুর্গম জীবনের আশীর্বাদ এই সড়কটি 874 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। 30 কিলোমিটার দীর্ঘ এই সড়ক শুধু 3 উপজেলার মধ্যে সংযোগই ঘটায়নি, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হয়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সাথেও সরাসরি যোগাযোগের নতুন সম্ভাবনা গড়ে দিয়েছে। আজকে সত্যি একটা পর্যটনের নতুন দুয়ার খুলে দেয়া সড়কটি আনুষ্ঠানিকভাবে চালু হলো বৃহস্পতিবার। গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে অবহেলিত হাওরকে আরও সচ্ছল করতে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন সরকার প্রধান। হাওরে বিশাল একটা মৎস্য ভাণ্ডার আছে, তো সেই মৎস্য উত্তোলন, মৎস্য লালন পালন, মৎস্য প্রক্রিয়াজাত করা এবং বাজারজাত করার যাতে সুবিধা হয়, আমরা সেইভাবেই কিন্তু এই অঞ্চলে শিল্প গড়ে তুলতে চাই। করোনার প্রেক্ষাপটে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় শিক্ষার্থীদের পরের শ্রেণীতে ডিজিটাল পাঠে মনোযোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এসএসসি পরীক্ষা নিতে পারছি না, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা সিদ্ধান্ত দিয়েছি যে তাদের প্রমোশনটা দিয়ে দেওয়া হবে, যার জন্য পড়াশোনাটা অব্যাহত রাখতে পারে। সংসদ টেলিভিশনটা হচ্ছে টেরিস্ট্রিয়াল, এটা সারা বাংলাদেশেই দেখা যায়। সেখান থেকে শিক্ষার বিভিন্ন ক্লাস
প্রচার করা হচ্ছে, সেটা আমাদের ছেলেমেয়েরা যথাযথভাবে দেখবেন এবং শিক্ষকরা তাদেরকে গাইডলাইন দিতে পারেন। পরে হাওর অঞ্চলের মানুষের সাথে মতবিনিময় করেন সরকার প্রধান। দুর্গম হাওরে দৃষ্টিনন্দন এই সড়ক রাষ্ট্রপতির উদ্যোগ ছাড়া বাস্তবায়ন হতো না বলেও মন্তব্য করেন তিনি। মহামান্য রাষ্ট্রপতি যদি এই উদ্যোগটা না নিতেন আর বারবার আমাদেরকে না বলতেন, তাহলে তো এই অঞ্চলে যে এরকমভাবে রাস্তা করা যায় এটা হয়তো চিন্তারই বাইরে ছিল। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। শুধু জেএসসি ও এসএসসির ফল বিশ্লেষণ করে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করলে জটিলতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই ফলাফল নির্ধারণে কলেজের অভ্যন্তরীণ পরীক্ষাগুলো বিবেচনায় আনার পরামর্শ দিয়েছেন দেশের নামকরা কলেজের অধ্যক্ষরা। তারা বলছেন সবচেয়ে বিপাকে পড়বে যারা উচ্চ মাধ্যমিকে এসে বিভাগ পরিবর্তন করেছে। মাহমুদ রাকিবের রিপোর্ট। বৈশ্বিক মহামারী করোনার কারণে নানা আলাপ আলোচনার পর আর কোনো উপায় না পেয়ে 13.5 লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ চিন্তা করে পরীক্ষা ছাড়াই জেএসসি ও এসএসসির ফল বিবেচনায় এবছর এইচএসসির ফলাফল নির্ধারণের সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পরিসংখ্যানে দেখা যায় ঢাকা কমার্স কলেজে 2013 সালে এসএসসিতে এ+ পাওয়া 444 জন ভর্তি হলেও এইচএসসিতে এ+ পান 871 জন। একইভাবে 2014 সালেও ভর্তির সময় 434টি এ+ এর বিপরীতে এইচএসসিতে জিপিএ 5 পান 819 জন। আবার নটরডেম কলেজে 2017 সালে বাণিজ্য ও মানবিক শাখা মিলে এইচএসসিতে মাত্র 181 জন জিপিএ 5 পেলেও ভর্তির সময় এর সংখ্যা ছিল 579। দেশের নামকরা কলেজ অধ্যক্ষরা বলছেন সামগ্রিক বিবেচনায় জেএসসি ও এসএসসির ফল বিবেচনা পদ্ধতির বিকল্প না থাকলেও এতে বেশিরভাগ শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। এখানে আর্টসে তো আমরা ভর্তি করি 3 পয়েন্ট নিয়ে, তারা কিন্তু সেই 4-এর উপরে পাবে বা কেউ 5 পাবে, কিন্তু এইটা তাদের কিন্তু তার মূল্যায়নে আসবে না। এছাড়া যারা এসএসসি পাশ করে এইচএসসিতে বিভাগ পরিবর্তন করে বাণিজ্য ও মানবিক শাখায় পড়েছে তাদের মার্কশিট তৈরি করা নিয়েও জটিলতা সৃষ্টি হয় বলে মনে করেন তারা। সাবজেক্ট ভিত্তিক যদি আমি মার্কশিট দিতে যাই সেখানে তো আমি পারবো না, যারা নাকি সায়েন্স থেকে কমার্সে গিয়েছে বা মানবিকে গিয়েছে। এছাড়া এই ফলাফল নিয়ে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও জটিলতা সৃষ্টি হতে পারে বলে মনে করেন তারা। একটা সাইড না। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর গুলশানে প্রায় 1000 পরিবারের অবৈধ গ্যাস সংযোগের সন্ধান পেয়েছে তিতাস কর্তৃপক্ষ। সংযোগ বিচ্ছিন্ন করতে এসে স্থানীয়দের বাধার সম্মুখীন হতে হয় তিতাস কর্মকর্তাদের। এই অবৈধ সংযোগ থেকে বড় ধরনের বিস্ফোরণের ঝুঁকি আছে বলে জানান তিতাসের প্রকৌশলী। সাধারণ দৃষ্টিতে গুলশান লেকে ছড়িয়ে থাকা পাইপগুলো পরিত্যক্ত মনে হলেও তা মূলত অবৈধ গ্যাস সংযোগ। কড়াইল বস্তির হাজারো পরিবার এই অবৈধ সংযোগ থেকে গ্যাস ব্যবহার করে থাকেন। বৃহস্পতিবার গুলশান লেকের পাশের রাস্তায় গ্যাস লিকেজের মেরামত করতে গিয়ে তিতাস টিম এই অবৈধ সংযোগের সন্ধান পায়। পরে ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে বিচ্ছিন্ন করা হয় গ্যাস সংযোগ। লিক সারানোর জন্য যখন আসছে তাদের ভাষ্যমতে ওই দিক থেকে ওই নৌকা দিয়ে সন্ত্রাসীরা আসছিল। আসার পরে তারা তখন জীবনের রিস্ক নিয়ে তারা পালা গেছে। তখন বিজ্ঞ ম্যাজিস্ট্রেটকে নিয়ে আমরা এখানে আসছি এবং এই জায়গায় করছি। যারা সংযোগ দেয় পুলিশ যেন তাদেরকে যেই হোক তিতাসের নাম দিয়ে দিক আর যার পরিচয় দিক তার সাথে সাথে অ্যারেস্ট করে তাদেরকে দেন। মেইন লাইন থেকে তিতাস গ্যাসের সংযোগের জন্য এমএস পাইপ ব্যবহার করা হয়, কিন্তু এই যে রাস্তার মেইন লাইন এখান থেকে যে অবৈধ সংযোগগুলি সেই সংযোগের যে পাইপগুলো সেগুলো প্লাস্টিকের পাইপ ব্যবহার করা হয়েছে। প্রকৌশলীরা বলছেন এই যে অবৈধ প্লাস্টিকের পাইপ ব্যবহার করা হয়েছে এতে যে কোনো সময় বিস্ফোরণ হয়ে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। এমন অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে এসে এর আগেও কয়েকবার স্থানীয়দের বাধায় পড়তে হয় বলে জানান তিতাস কর্মকর্তারা। পুলিশের সামনে এসে তারা কাজগুলো করতেছে। এর আগে প্রায় 4-5 বার আমাদের টিম আসে এমার্জেন্সি থেকে, 3-4 বার অলরেডি কেটেছিল তারা, কিন্তু এগুলো টেম্পোরারি ডিসকানেক্ট করতে পেরেছি আমরা। পার্মানেন্ট ডিসকানেক্ট আজকেই হচ্ছে। এই ধরনের অবৈধ গ্যাস সংযোগ বন্ধে স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান তিতাসের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 3 জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিতে সময় নিতে হবে 9 ঘন্টা, কিন্তু বিচারক সেটি 3 ঘন্টায় লিপিবদ্ধ করেছেন। এছাড়াও 3 জনের জবানবন্দির হুবহু মিল রয়েছে। অস্বাভাবিক এমন কর্মকাণ্ডে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন এক বিচারক। আর উচ্চ আদালত বলছেন বিতর্কিত স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রভাব পড়ে বিচার কাজে, যা বন্ধ হওয়া দরকার।
ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে আসামির স্বীকারোক্তি দেওয়ার পর সম্প্রতি কথিত মৃত ব্যক্তির ফিরে আসার ঘটনা ঘটে নারায়ণগঞ্জে। চট্টগ্রাম আদালতেও ঘটেছে একই ধরনের ঘটনা। দুটি ক্ষেত্রেই তদন্ত কর্মকর্তার গাফিলতির পাশাপাশি বিচারকের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। এবার ফরিদপুরের এক বিচারকের বিরুদ্ধে অস্বাভাবিক স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার অভিযোগ ওঠে। 3 ঘন্টায় 3 আসামির জবানবন্দি রেকর্ড করেন বিচারক। এছাড়া 3 জনের জবানবন্দি হুবহু মিলে যায়। বৃহস্পতিবার উচ্চ আদালতে হাজির হয়ে ভুলের জন্য ক্ষমা চান তিনি। উচ্চ আদালত বলেন, বিতর্কিত 164 ধারার জবানবন্দির কারণে বিচার কাজ প্রশ্নবিদ্ধ হচ্ছে। এক্ষেত্রে বিচারকদের আরও সচেতন হতে বললেন আদালত। কখনো কোনো ব্যক্তিকে তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। ইদানিং আমরা লক্ষ্য করছি 164-এর ভিত্তি করে কোনো ব্যক্তিকে খুনের দায় স্বীকার করেছে, তার গুম করার দায় স্বীকার করেছে, কিছুদিন পরে দেখা গেল যাকে গুম করেছে তিনি হাজির হয়েছে। যে সমস্ত ম্যাজিস্ট্রেট যারা বিভিন্নভাবে এইগুলো রেকর্ড করবেন তাদেরকে আইনের পুরো বিষয়টা দেওয়ার জন্য এবং আইনের ব্যাপারটা কি এবং আইনের বিষয়বস্তুটা কি সেটা নির্ধারণ করার জন্য, শুনানি করার জন্য আইন মেনে জবানবন্দি নেওয়া হলে এ নিয়ে আর বিতর্ক থাকবে না বলে মনে করেন আইনজীবীরা। একটা মেকানিক্যাল প্র্যাকটিসের মধ্যে চলে এসছে যে কোনো অ্যাকিউজকে যদি পুলিশ ধরে নিয়ে আসে তাহলে সোজাসুজি তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে ফেলা। এইটা থেকে কীভাবে বের হয়ে আসা যায়, এখানে একটু ডিসকমফোর্ট এবং ডিসকন্টেন্ট প্রকাশ করেছেন হচ্ছে মহামান্য আদালত। 164 ধারায় স্বীকারোক্তির অপব্যবহার নিয়ে উচ্চ আদালত কঠোর নির্দেশনা দিবেন বলে মনে করেন আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের সামর্থ্যের সবটুকু দিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। পরিস্থিতি খুব খারাপ না হলে শিগগিরই অর্থনীতি আগের অবস্থায় ফিরবে বলে দাবি করেন এই শীর্ষ কর্মকর্তা। মহামারী করোনার সাথে যুদ্ধ করছে বাংলাদেশ সেই মার্চ থেকে। সংক্রমণ রোধে মার্চের শেষ সপ্তাহ থেকে লকডাউনে যায় পুরো দেশ। এই পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েন দিনমজুর থেকে শুরু করে কর্মজীবীরা পর্যন্ত। সব মিলে এক অনিশ্চিত বাস্তবতার মুখোমুখি হয়েছিল দেশের মানুষ। ভাইরাসের প্রভাব থেকে জীবন বাঁচাতে সব খাত মিলে 21টি প্যাকেজে 1,12,633 কোটি টাকা সরকারের তরফ থেকে প্রণোদনা দেয়া হয় সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য। করোনার 8 মাসের মাথায় জীবন বাঁচিয়ে জীবিকার যুদ্ধের সেই দিনগুলোর হিসেব কষেছে সরকার। পরিসংখ্যান বলছে দেশের মানুষের মাসিক আয় হ্রাস পেয়েছিল 20.24% আর ত্রাণ পেয়েছিল ভুক্তভোগী 21.33% পরিবার। সরকারের তথ্য মতে মার্চে দেশের যে অবস্থা ছিল সেখান থেকে উত্তরণ ঘটছে পরিস্থিতির। এই সময়ে দিনমজুরের সংখ্যা কমে গেলেও আবার সেটি ঊর্ধ্বমুখী। একইভাবে বেকার সংখ্যা বাড়লেও এখন তা কমতির দিকে, ব্যবসায়ের সংখ্যাও ফিরছে স্বাভাবিকের ঘরে। এসব তথ্য নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস জানান, পরিস্থিতি এখনো ভালো। কোভিড-19 যেভাবে বিশ্বকে স্থবির করেছে এবং প্যান্ডেমিকটা ছড়িয়েছে, আল্লাহর অশেষ রহমতে আমাদের বাংলাদেশে ঠিক ওভাবে হয়নি। সবাই মিলে কিন্তু একদম খারাপ অবস্থায় বাংলাদেশ নেই। ঠিক একই রকমের গর্ব করার মতো বিষয় হচ্ছে আমাদের ভালনারেবল গ্রুপকে আমরা যেভাবে প্রোটেকশনটা দিয়েছি। করোনার সেকেন্ড ওয়েভ মোকাবিলায় প্রস্তুতির কোনো ঘাটতি থাকবে না বলেও মত তার। সেকেন্ড ওয়েভ বলেন বা থার্ড ওয়েভ বলেন, এটা আমরা কেউই এখনো পর্যন্ত জানি না আসলে আসবে কি আসবে না। যদি আসে তার জন্য সেইভাবে কিন্তু প্রস্তুতিও নেওয়া হয়েছে। কোনো রকমের ব্যত্যয় ঘটবে না এরকম গ্যারান্টি সম্ভবত পৃথিবীতে কেউই দিতে পারবে না, কিন্তু সরকারের যেই আছে রিসোর্স আছে সেটাকে ফুললি ইউটিলাইজ করে আমরা সবাই মিলে সেটাকে প্রতিহত করতে পারবো। করোনা এখনো বিরাজ করছে উল্লেখ করে রাষ্ট্রের ঊর্ধ্বতন এই কর্মকর্তা বলেন, শিগগিরই আগের গতিধারায় ফিরবে অর্থনীতি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $4,000 কোটি মাইল ফলক পার করেছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহের পাশাপাশি বেড়েছে রফতানি আয়, যুক্ত হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণ। আজ রিজার্ভের মাইল ফলকের খবর জানায় বাংলাদেশ ব্যাংক। এর আগে সেপ্টেম্বরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো $39.40 বিলিয়ন রেকর্ড গড়ে। চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে জুলাই থেকে সেপ্টেম্বরে দেশে $671 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। করোনার মধ্যেও 2020-21 অর্থ বছরের প্রথম 3 মাসে বেড়েছে রফতানি আয়ও।
বর্তমান রিজার্ভ দিয়ে দেশের 10 মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। চট্টগ্রামের থানাগুলোর আশপাশে সবজি চাষ করে চমকে দিয়েছে পুলিশ প্রশাসন। এসব বাগানে ফলছে হাজার হাজার টাকার সবজি, নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি দেয়া হচ্ছে গরিব দুঃখীদেরও। সাক্ষর চিপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নগরীর অল্প লোক আবাসিক এলাকার ঠিক মাঝে ভাড়া ভবনে চলছে বাকরিয়া থানা পুলিশের কার্যক্রম। থানার পাশে গড়ে তোলা হয়েছে সবজি ক্ষেত, মিষ্টি কুমড়া, লাউয়ের পাশাপাশি ধরেছে ঢেঁড়স, কাঁচামরিচ সহ অন্যান্য সবজি। মূলত করোনাকালীন সময়ে শুরু হয় পতিত জমিতে বাকলিয়া থানা পুলিশের এই সবজি চাষ চলছে এখনো। থানার আশেপাশে যে অনাবাদি পতিত জমি ছিল ওই সব জায়গায় আমরা চাষ করা শুরু করি। আমরা আমাদের অফিসার ফোর্সদেরকে এখান থেকে খাবার সরবরাহ করতে পারি এবং এর পাশাপাশি থানায় যদি কোনো গরিব দুস্থ লোক আসে তাদেরকে আমরা এই খাবার সরবরাহ করতে পারি। থানা পুলিশের সদস্যরা যেমন এই সবজি ক্ষেত গড়ে তুলেছে, ঠিক তেমনি যত্ন নিচ্ছেন তারাই। এই ব্যতিক্রমী ক্ষেত দেখে আশপাশের ভবন মালিকেরাও আগ্রহী হয়ে উঠছেন সবজি চাষে। প্রশিক্ষিত লোকজন আছে, তাদের সাথে পরামর্শ করি, বিভিন্ন নার্সারি থেকে বীজ সরবরাহ করে আমরা চাষ করছি। আমাদের সকল অফিসার ফোর্স যখন তারা ডিউটি শেষ করে এসে তারা খুবই ইন্টারেস্টেড এই বাগান থেকে, তারা নিজের থেকে এগিয়ে আসছে সবাই। থানার অপর পাশে পরিত্যক্ত আরেকটি প্লটে মাছের চাষ করছেন পুলিশ সদস্যরা, আর মাছ রান্না হয় পুলিশের মেসেই। কমল দে, সময়। প্রথমবারের মতো কক্সবাজারে চলছে ওয়াটার মিউজিক্যাল শো। এই মুহূর্তে গোলপুকুর এলাকায় আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, পর্যটন নগরী কক্সবাজারে যারা বিনোদন প্রেমী রয়েছে তাদের জন্য নতুন একটি মাত্রা যুক্ত হয়েছে, যেটির উদ্বোধন হয়েছে আজ। কিছুক্ষণ আগে গণপূর্ত প্রতিমন্ত্রী এটির উদ্বোধন করেন। কক্সবাজারে দীর্ঘদিন ধরে এই গুলদিঘির পাড়ের যে পুকুরটি ছিল সেটি অপরিষ্কার অপরিচ্ছন্ন বেহাল অবস্থায় পড়েছিল, যার কারণে কিন্তু নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে এই পুকুরটির দায়িত্ব নেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। এরপর একটি পরিকল্পনা নিয়ে কক্সবাজারের যে পুকুর গুলদিঘির পাড়ের পুকুরটি রয়েছে সেটি কিভাবে সাজানো যায় সেটির উদ্যোগ নেওয়া হয়। গত 2 বছর ধরে এই গুলদিঘির পার্কে নতুনভাবে সাজানো হয়েছে এবং 18 কোটি টাকা ব্যয়ে নতুন একটি দৃষ্টিনন্দন পুকুর উপহার দিয়েছেন, যেটিতে নানা ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে, যেখানে মিউজিক্যাল ওয়াটার ড্যান্সের সাথে সাথে এখানে থিয়েটার, দুটি ঘাট, সাইকেলিং সহ নানা ধরনের আয়োজন থাকছে। তো এখন রাত হওয়ার কারণে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখন ভিড় করছে এখানে মিউজিক্যাল ওয়াটার ড্যান্স দেখার জন্য। পাশাপাশি এখানে যে লাইটিং করে সাজানো হয়েছে, যারা এখানে এসেছেন পর্যটক সহ স্থানীয়রা, তারা এই বিষয়গুলো দেখছেন এবং তারা বলছে যে কক্সবাজারের জন্য এটি একটি নতুন দৃষ্টিনন্দন একটি প্রেক্ষাপট তৈরি হয়েছে, যেখানে বিনোদনের নতুন মাত্রা পাওয়া যাবে। যেখানে শুধু কক্সবাজারের মানুষ সমুদ্র সৈকত ছাড়া বিনোদনের তেমন কোনো জায়গা ছিল না, এখন নতুন একটি মাত্রা যুক্ত হয়েছে, যেখানে পর্যটক সহ স্থানীয়রা এখানে আসবেন এবং এসে এই বিনোদন উপভোগ করবেন। আমরা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে কথা বলেছি, তিনি যেমনটি বলেছে এটি প্রথম, এরপরে আরও অনেক কিছু কাজ হবে যাতে কক্সবাজারকে নতুনভাবে সাজানো যায়, তারা সেই উদ্যোগটি নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। দেখছেন রাতের সময়। আইন লঙ্ঘন করে সীমান্তে সেনা টহলের কোনো ধরনের তথ্য জানা নেই বলে দাবি করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। তবে তাদের নিয়মিত টহল জোরদার রয়েছে। বিকেলে বিজিপির ব্যাটালিয়ন পর্যায়ের বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানানো হয়। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক শুরু হয়। বিকেল 4টা পর্যন্ত চলে বৈঠকে বিজিবির 3টি ব্যাটালিয়নের 33 সদস্য অংশ নেন। এতে মাদক পাচার ও অনুপ্রবেশ রোধে আলোচনা করেন উভয় দেশের প্রতিনিধিরা। একই সঙ্গে সীমান্তে যৌথ টহল জোরদার করার বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন বিজিবির কক্সবাজার রিজিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সরকার মুস্তাফিজুর রহমান। তাদেরকে আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম তখন তারা বলেছে যে তাদের চলাচল ছিল হচ্ছে বিজেপির চলাচল, এগুলো যেটা আমরা তাদেরকে বলতে চাচ্ছি। বাট সেনাবাহিনীর চলাচল সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নাই বা এই সম্পর্কে তারা কোনো কিছু জানে না। সীমান্ত এলাকায় যে ফায়ারিংয়ের ঘটনাগুলো ঘটে থাকে এটা যদি আমাদেরকে না জানাও এবং তোমরা যদি রেসপন্স না করো, আমরা আমাদের দেশে তো শান্তিপূর্ণভাবে বসবাস করি, আমাদের দেশে তো কোনো সমস্যা নেই, তাহলে আমাদের দেশের জনগণ কেন আতঙ্কে থাকবে?
এখন তারা আমাদেরকে যেটা বলেছে যে যদি কোনো ফায়ারিংয়ের ঘটনা ঘটে সাথে সাথে যদি আমাদেরকে জানাও তাহলে আমরা তোমাদেরকে রিপ্লাই দিতে পারবো। 550 কোটি টাকা দূরে থাক, লুকাস ব্যাটারির কাছে কেউ 1 টাকাও চাঁদা চায়নি। ডক্টর কনক সারোয়ারের ইউটিউব চ্যানেলে প্রচারিত টকশোতে অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেন লুকাস ব্যাটারির কাছে 550 কোটি টাকা চাঁদাবাজির যে দাবি করেছে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছে লুকাস কর্তৃপক্ষ। দুপুরে রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন প্রতিষ্ঠানের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক অবসরপ্রাপ্ত মেজর একেএম নিয়ামুল হক। এ সময় মিথ্যা, বানোয়াট বক্তব্যের কারণে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা সহ লুকাস ব্যাটারি কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করেন তিনি। ইউটিউবে যাতে মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য কেউ প্রচার করতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবিও জানান তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও দেশ জুড়ে নিপীড়ন বিরোধী প্রতিবাদ অব্যাহত। ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করে আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় উঠছে সোমবার, সাধুবাদ জানালেন আন্দোলনকারীরা। অটো প্রমোশন দিয়ে শিক্ষার্থীদের পরের শ্রেণীর পড়াশোনা শুরুর আহ্বান প্রধানমন্ত্রীর। ইটনা মিঠামইন অষ্টগ্রামের বিস্ময়খ্যাত অল ওয়েদার সড়ক উদ্বোধন। এবং রাজধানীর গুলশান লেকে অবৈধ গ্যাস সংযোগের হাজারো পাইপলাইন বিচ্ছিন্ন করতে এসে তোপের মুখে তিতাস। নারায়ণগঞ্জে মসজিদে আগুনের ঘটনায় শিগগিরই অভিযোগপত্র। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।